নমস্কার, দ্য বোর্ড অফ নলেজে সবাইকে স্বাগত। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি 1913 সালে সাহিত্যে নোবেল পান এবং ওনার জন্ম 1861 সালের 7ই মে, মৃত্যু 1941 সালের 7ই আগস্ট, যিনি 52টি কাব্যগ্রন্থ, 38টি নাটক, 13টি উপন্যাস, 36টি প্রবন্ধ, অন্যান্য গদ্য সংকলন, ছোট গল্প 95টি এবং 1915টি গানের রচয়িতা। ওনার জন্ম সম্পর্কে আমরা অনেকেই জানি, কিন্তু ওনার মৃত্যু সম্পর্কে আমরা অনেক কথাই জানি না। তাই আমার আজকের আলোচনা রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের শেষ দিনগুলি কেমন কেটেছিল। চলুন জেনে নিই ওনার শেষ জীবনের কিছু অজানা কাহিনী। জীবনের শেষ লগ্নে কবিগুরু জটিল রোগে আক্রান্ত হন, কিন্তু রোগশয্যায় অশক্ত শরীরে অসুস্থতার কথা তিনি একেবারেই বলতে চাননি। তার তখন খুব ইচ্ছে হতো নিজের হাতে কলম নিয়ে লিখতে। খাতা নিয়ে লিখতে শুরু করলে একটু পরেই হাত কেঁপে পেন্সিল শিথিল হয়ে পড়ত। সে সময় তিনি মুখে মুখে বলে যেতেন, তার লিপিকার সুধীরচন্দ্র কর সেগুলি লিখে দিতেন। 3 সঙ্গী বইয়ের রবিবার গল্পটি ছিল প্রথম মুখে বলে লেখানো। শান্তিনিকেতনে কবির সঙ্গে থেকে অস্তগামী রবির দিনলিপি তিনি 1348-এর অগ্রহায়ণ মাসে প্রবাসী পত্রিকায় লিখে গিয়েছিলেন। প্রথম জীবনে কবিগুরু মরিতে চাহিনা আমি সুন্দর ভবনে এই কথা লিখলেও মধ্যজীবনে বৈরাগ্য সাধনে মুক্তি সে নয় আমার এই কথাও ঘোষণা করেন। শেষ জীবনে রোগশয্যায় যে কজন তার সঙ্গে থাকতেন তাদের সঙ্গে রীতিমতো হাসি ঠাট্টা করতেন। গভীর আগ্রহ ছিল আশ্রমিক অনুষ্ঠানে দেশ বিদেশের অতিথিদের সঙ্গে যোগ দেওয়ার, কিন্তু শরীর একেবারে ভেঙে পড়ায় রোগশয্যায় একেবারে ঘরবন্দি হয়ে যান। সেখানেই একদিন চীনের অতিথি তাইচি তাওকে ডেকে এনে আলাপ করলেন। ইতিপূর্বে ব্রিটিশ পার্লামেন্টে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি মিস র্যাথবোন ভারতীয় নেতাদের স্বাধীনতার দাবিকে ব্রিটেনের প্রতি অকৃতজ্ঞতা বলেন। জওহরলাল সহ অন্যান্য নেতাদের নিন্দা করে তিনি প্রবন্ধ লিখেছিলেন। মৃত্যুর কয়েকদিন আগে কবি তার উত্তরে যে জ্বলন্ত বিবৃতি লিখেছিলেন সেটাই ছিল তার সর্বশেষ বিবৃতি। তার শুশ্রূষাকারীদের ভার লাঘবের জন্য আর শারীরিক যন্ত্রণা ঢাকার জন্য এ সময় নানা রকমের মজাদার ছড়া তিনি সকলকে পরিবেশন করতেন এবং সেই পরিবেশটিকে একটু হালকা করতে চাইতেন। 1940 সালের ডিসেম্বর মাসের 4 তারিখে সেবারতা পুত্রবধূ প্রতিমা দেবীকে উদ্দেশ্য করে কবি লিখেন, ডাবও ভালো, ঘোলও ভালো, ভালো সজনে ডাঁটা, বৌমা বলেন ভালো নহে শুধু শিঙ্গি মাছের কাঁটা। রোগশয্যায় বিশ্বকবি তখন 4 দেওয়ালের মাঝে আবদ্ধ। তার গভীর ঘুমের সময় সকলে তটস্থ হয়ে দূর থেকে দেখে শ্বাস প্রশ্বাস যথার্থ হচ্ছে কিনা। ফিসফিস করে খবর চালাচালি হতে থাকে। বেশিরভাগ সময় সোফায় আচ্ছন্নভাবে দীর্ঘক্ষণ বসে থাকেন তিনি। এক সময় নিজের অজান্তে বেরিয়ে আসে দীর্ঘশ্বাস। একদিন রাত 12টার পর তন্দ্রা ভেঙে গেলে জানতে চান দারোয়ানের যেন পেট ব্যথা হয়েছিল, কেমন আছে সে। কোনোদিন কুকুরটাকে খাবার দিয়ে আদর করতেন, কৌতূহল নিয়ে দেখতেন চড়ুইটাকে। তাদের নিয়ে তার অজস্র প্রশ্ন। মৃত্যু ভয় তাকে কখনো কাবু করতে পারেনি। একদিন মজা করে তাকে বলা হয়েছিল, বুড়ো বয়সে সবাই ঠাকুর দেবতার নাম জপে, আর আপনি পশু পাখি লোকজন নিয়ে হাসি গল্প করছেন, লোকে কি বলবে আপনাকে। কবি আরও মজা পেয়ে ছন্দ গাম্ভীর্যে বললেন, সত্যি তো, লোকে কি বলবে। রোগশয্যায় পা ঠিকমতো নড়াচড়া করতে পারেন না। সবাই বলে বিশ্রাম নিতে। নাতনি ওষুধ খাইয়ে ঘুম পাড়াতে চায়। সবার পীড়াপিড়িতে কিছুক্ষণ ঘুমের ভান করেন। রাত 3টের সময় চিরদিনের অভ্যাস মতো লিখতে চান। সবাই বলে এখনও ওঠার সময় হয়নি। তার বিশ্বাস হয় না। নিশ্চয় আমাকে তোরা ফাঁকি দিচ্ছিস। এরই মধ্যে খাতায় লেখা ভরে ওঠে। দুর্বল শরীরে জীবনের শেষ দিকে তিনি টানা কাজ করতে পারেন না। কপালের শিরায় ফুটে ওঠে শীর্ণতা, দৃষ্টি ক্ষীণ হয়ে আসে, শ্রবণ শক্তিও ক্ষীণ। 2-3 জন মেয়ে পালা করে তার ফরমাইশি গানগুলো গায়। তাই শুনে বলে ওঠেন, ওরে গানটা ভালো করে গাতো, সিন্ধু পরে চান্ত বুঝি আমার জন্য আর উঠবে না। শান্তিনিকেতন ছেড়ে যাওয়ার সময় ভুবনডাঙ্গার রাস্তার ধারে নতুন পাহাড়স থেকে তিনি নাতনি নন্দিতাকে ঠাট্টা করে বলেছিলেন, পুরনো আলো চলল, আসবে বুঝি এবার তোদের নতুন আলো। উদয়নের দোতলা থেকে নামার পর তার প্রিয় বাঙাল ক্ষিতিমোহন সেনকে বলেন, 1 মাস পরে ফিরব, দেখো ছোড়ার বইটা যেন ছাপানো শেষ হয়ে থাকে। প্রভাত মুখোপাধ্যায় রবীন্দ্রনাথ জীবন কথাতে লেখেন, শান্তিনিকেতনের সঙ্গে 70 বছরের স্মৃতিজড়িত কবি কি বুঝতে পেরেছিলেন এটা তার শেষ যাত্রা। যাবার সময় চোখে রুমাল দিচ্ছিলেন দেখা গেল। জোড়াসাঁক ওই অসুস্থ কবিকে সারাক্ষণ দেখাশোনা করতেন প্রশান্ত মোহলানবিশের স্ত্রী নির্মল কুমারী মোহলানবিশ।
কবি তাকে মজা করে বলতেন হেড নার্স। কবির শেষ দিনগুলির রোজনামচা তিনি লিখে গেছেন 22 শ্রাবণ বইটিতে। কিন্তু কবিগুরুর অসুস্থ হবার কাহিনী একটু বিশদে জানা যাক। শান্তিনিকেতন থেকে সে বছরের 19শে সেপ্টেম্বর, সালটা ছিল 1940 সাল, তিনি পুত্রবধূ প্রতিমা দেবীর কাছে দার্জিলিং পাহাড়ের কালিম্পংয়ে গিয়েছিলেন ঘুরতে। 26 তারিখ রাত্রেবেলায় সেখানেই গুরুতর অসুস্থ হন কবি। দার্জিলিংয়ের সিভিল সার্জন বলেছিলেন তখনই অপারেশন না করালে কবিকে বাঁচানো যাবে না। কিন্তু প্রতিমা দেবী এবং মৈত্রী দেবী তখনই অপারেশন করানোর পক্ষে ছিলেন না। একটু সুস্থ হওয়ার পর পাহাড় থেকে নামিয়ে কবিকে আনা হয় কলকাতায়। তারপর তিনি ফিরে যান আবার শান্তিনিকেতনে। অপারেশন করানো হবে কি না তা নিয়ে একটা দোলাচল ছিল। 1916 সাল থেকে কবিগুরু রবীন্দ্রনাথের চিকিৎসা করেছিলেন বিখ্যাত কিংবদন্তি ডাক্তার নীলরতন সরকার। তিনি কবির অপারেশন করানোর পক্ষে ছিলেন না। কবি নিজেও চাননি অস্ত্রোপচার করাতে। ডক্টর সরকার যখন তার স্ত্রী বিয়োগের পরে গিরিডিতে চলে গিয়েছিলেন, সেই সময়ে আরেক বিখ্যাত চিকিৎসক ডক্টর বিধানচন্দ্র রায় শান্তিনিকেতনে গিয়ে অপারেশন করিয়ে নেওয়ার কথা জানিয়ে দেন। রানীচন্দ্রের গুরুদেব বইটিতে উল্লেখ রয়েছে যে কবিকে বলা হয়েছিল ছোট্ট একটা অপারেশন, এটা করিয়ে নিলেই তার আচ্ছন্ন ভাবটা ঠিক হয়ে যাবে। পরের 10 বছর আবার আগের মতো লিখতে পারবেন। নীলরতন সরকারকে একবার জানানো হয়নি এত বড় একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পেনিসিলিনবিহীন যুগে ওই অপারেশন ফল যে খারাপ হওয়ার সম্ভাবনা বেশি ছিল সেটা একবারও বলা হয়নি কবি বা তার পরিবারকে। এইভাবে অপারেশন করানোর সিদ্ধান্ত নেওয়া এবং ভালো করে না বুঝিয়ে সম্মতি আদায় করা, এটা মেডিকেল এথিক্স বিরোধী ছিল। রবীন্দ্র গবেষক রাজকুমার মুখোপাধ্যায় বলেছিলেন এই অসুস্থতার মধ্যেও কবির সৃষ্টি কিন্তু বন্ধ হয়নি। এই সময়ে তার সৃষ্টিশীলতা একটা অন্য মাত্রায় পৌঁছে যাচ্ছে। মৃত্যুটাকে মানুষ কিভাবে দেখে সেই দর্শন প্রকাশ পাচ্ছে তার রোগশয্যায়, আরোগ্য এবং জন্মদিন এইসব রচনার মাধ্যমে। শেষ 1 বছরে রবীন্দ্রনাথের চিন্তাভাবনার আরও তথ্য প্রকাশ পাওয়া যায় প্রতিমা দেবীর নির্বাণ এবং নির্মল কুমারী মহলানবিশের 22শে শ্রাবণ বইটিতে। রবীন্দ্রনাথ ঠাকুরের রোগটা কী ছিল তা নিয়েও নানা মত উঠে আসছে। শুভ্রসাচী বসু রায়চৌধুরী জানাচ্ছেন, আমাদের কাছে প্রোটেস্ট ক্যান্সার ফাউন্ডেশনের চিকিৎসকরা সম্প্রতি প্রমাণ পেশ করেছেন যে রবীন্দ্রনাথ জীবনের শেষ দিকে আক্রান্ত হয়েছিলেন প্রোটেস্ট ক্যান্সারে। কিন্তু কবিগুরুর অপারেশনের পর অবস্থা কী হয়েছিল সেটা একটু জেনে নিই। অপারেশনের পরে ধীরে ধীরে আরও সুস্থ হয়ে পড়ছেন কবি। তার জ্ঞান নেই। সকলে যখন বুঝতে পারছেন কিছু একটা ঘটতে চলেছে, ঠিক তখনই গিরিডি থেকে খবর দিয়ে আনানো হয় কবির বিশিষ্ট চিকিৎসক নীলরতন সরকারকে। তিনি আসলেন, নাড়ি দেখলেন, পরম মমতায় কবির কপালে হাতও বুলিয়ে দিলেন। তারপরে উঠে দাঁড়ালেন। হেঁটে বেরিয়ে যাওয়ার সময় ডাক্তার সরকারের চোখে ছিল জল। অবশেষে 1941 সালের 7ই আগস্ট, বাংলা 22শে শ্রাবণ, বেলা 9টার সময় অক্সিজেন দেওয়া হল কবিকে। শেষবারের মতো দেখে গেলেন বিধান রায় এবং ললিত বন্দ্যোপাধ্যায়। কানের কাছে অবিরাম পড়া হচ্ছিল তার জীবনের বীজ মন্ত্র, শান্তম শিবম অদ্বৈতম। খুলে দেওয়া হলো অক্সিজেনের নল। ধীরে ধীরে কমে এলো পায়ের উষ্ণতা। তারপরে একসময় থেমে গেল হৃদয় স্পন্দন। ঘড়িতে ঠিক তখন বাজে 12টা 10 মিনিট। কবির একান্ত ইচ্ছে ছিল কলকাতার উন্মুক্ত কোলাহলের মধ্যে জয় বিশ্বকবি কি জয়, জয় রবীন্দ্রনাথের জয়, বন্দে মাতরম, এইসব জয়ধ্বনির মধ্যে শেষ যাত্রা না করে শান্তিনিকেতনের উদার মাঠে উন্মুক্ত আকাশের তলায় স্তব্ধ প্রকৃতির সঙ্গে মিশে যেতে। সেই ইচ্ছা পূরণ করতে পারতেন যারা, সেই রথীন্দ্রনাথ তখন শোকে মুহ্যমান। প্রশান্তচন্দ্র মহলানবিশ অসুস্থ শরীরে শয্যাশায়ী। শান্তিনিকেতনের ছাত্র প্রদ্যুৎ কুমার সেনও সেই জনতাকে রাজি করাতে পারেননি। সবাই বলছে শান্তিনিকেতনে নিয়ে যাওয়া সম্ভব হবে না, এখানেই সব আয়োজন হয়ে গিয়েছে। শ্রীমতী মহলানবিশ জানান, বেলা 3টের সময় একদল লোক বরবেশী কবিকে তুলে নিয়ে গেল। সেই মিছিলে যথারীতি গর্জিত হল জয় বিশ্বকবির জয়, জয় রবীন্দ্রনাথের জয়, বন্দে মাতরম। এইভাবেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন সমাপ্ত হয়েছিল। তাই নমস্কার বন্ধুরা, আমার আজকের আলোচনা এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক ও কমেন্ট দেবেন এবং এই ধরনের ভিডিওর নোটিফিকেশন পেতে নিচের বেল আইকনটি ক্লিক করবেন। নমস্কার।